ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। আমি তোমাদের পূজা ম্যাডাম আরও একটা ইম্পর্টেন্ট WBCS ওরিয়েন্টেড ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেখানে আমরা বেশ কিছু মিক্সড ব্যাগ MCQ নিয়ে আজকে কথা বলবো। ওকে, সো অলরেডি ইট ইজ 3:30, তো সকলে আস্তে আস্তে জয়েন করে যাও ক্লাসে, কারণ আমাদের WBCS প্রিলিমস পরীক্ষা খুব সামনেই রয়েছে। তোমরা জানো 2024-এর প্রিলিমস খুব একটা বেশি আর বাকি নেই। সো আগের দিনের ক্লাসেও কিন্তু আমরা মোটামুটি বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ নিয়ে কথা বলেছিলাম, বা MCQ ওরিয়েন্টেড যে কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, বা তার যে স্পেসিফিক টপিক, যে টপিকগুলো থেকে মোটামুটি MCQ হিট করে, তো সেই রকম বেশ কিছু টপিক নিয়ে কিন্তু আগের ক্লাসে আমরা কথা বলেছিলাম। ওকে, সো আজকেও কিন্তু আমরা এরকমই বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে, বা যেগুলো WBPSCর অত্যন্ত পছন্দের টপিক, বা যে টপিকগুলো থেকে আমরা এক্সপিরিয়েন্স করি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স। তো সেরকম কিছু টপিক থেকেই কিন্তু আজকে তোমাদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। এবং আগের দিন তোমাদের একটা কথা আমি বলে দিয়েছিলাম যে মোটামুটি আমরা প্রত্যেকটা উইকেই এই ধরনের ক্লাস করার চেষ্টা করব, কারণ এখন প্রিলিমস খুবই কাছে চলে এসছে। সো এখন কিন্তু আমাদের প্র্যাকটিস করা ছাড়া খুব একটা উপায় নেই, তাই তো? কারণ এখন যত বেশি মক প্র্যাকটিস করব, যত বেশি কোয়েশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করব, সেটাই কিন্তু আমাদের প্রিপারেশনটাকে অনেক বেশি বুস্ট আপ করবে, তাই তো? সো চলো, আজকে আমাদের কাছে মোটামুটি 15 to 16টা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনগুলো ভীষণ এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম সেন্ট্রিক কোয়েশ্চেন, যেগুলো মোটামুটি আমরা কিন্তু পরীক্ষায় এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? সো হ্যাঁ, শুভ দুপুর প্রত্যেককে। চলো, তো দেখা যাক কি কি কোয়েশ্চেন আছে। এবং আজকের যে আমাদের কোয়েশ্চেন সেটটা রয়েছে, সেই কোয়েশ্চেন সেটে কিন্তু বায়োলজিরও বেশ কিছু প্রশ্ন আছে, আর এনভায়রনমেন্টাল সায়েন্সেরও বেশ কিছু প্রশ্ন আছে উইচ আর ইম্পর্টেন্ট, যেগুলো মোটামুটি পরীক্ষায় আমরা দেখি হিট করতে, বা পরীক্ষার জন্য মোটামুটি যে টপিকগুলো ভীষণ রকম ডমিনেটিং, আমরা কিন্তু সেইগুলোকে নিয়েই আলোচনা করব। ওকে, আর ঠিক যেরকম থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে তার স্পেসিফিক অপশন, এবং অপশন বাদেও যে বাকি মোটামুটি মানে রাইট অ্যান্সার বাদেও যে বাকি অপশনসগুলো রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলি, যেগুলো রেলেভেন্ট হয়, রাইট? তো তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গুড আফটারনুন প্রত্যেককে। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পার্টিসিপেশন ছাড়া কিন্তু ক্লাসটা খুব একটা প্রোডাক্টিভ হবে না, তাই তো? সো প্রত্যেকে ক্লাসে জয়েন করো, এবং এই দিনটা সবাই একটু মাথায় রেখো, থার্সডে। এই দিনেই আমরা চেষ্টা করব কনস্ট্যান্টলি টিল প্রিলিমস ক্লাসগুলো করার, যাতে তোমরা একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো। অলরাইট, তো শুরু করা যাক। দেখা যাক প্রথম কোয়েশ্চেন কি আছে। আজকে আমাদের কাছে 15 to 16টা কোয়েশ্চেন আছে মিক্সড ব্যাগ MCQ। যে MCQগুলো মোটামুটি এক্সক্লুসিভলি বায়োলজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন এরকমটা বলবো না, কিছু কোয়েশ্চেন তোমরা দেখবে যে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও আসছে, এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের খুব ফান্ডামেন্টাল এরিয়া থেকেই কোয়েশ্চেনগুলো করা রয়েছে। ঠিক আছে, which are important for our exam. So let's start the class. চলো, প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের স্ক্রিনে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, বলছে দ্য ফাইটোহরমোন রেসপন্সিবল ফর সেনেসেন্স। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে প্লান্ট হরমোন। ওকে, we all know that endocrine system is very important chapter for our exam, right? Endocrine system কিন্তু আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। তো এন্ডোক্রাইন সিস্টেমে মূলত আমরা অ্যানিমাল হরমোনস গুলোকে নিয়ে কথা বলি, কিন্তু এই কোয়েশ্চেনটা প্লান্ট হরমোনের একটা কোয়েশ্চেন। বলছে দ্য ফাইটোহরমোন মিন্স প্লান্ট হরমোন। প্লান্ট হরমোনকে আমরা ফাইটোহরমোন বলি। ওকে, সো দ্য ফাইটোহরমোন রেসপন্সিবল ফর সেনেসেন্স। সেনেসেন্স কথাটার মানে হচ্ছে এজিং বা বার্ধক্য। সেনেসেন্স কথাটার মানে হচ্ছে এজিং বা বার্ধক্য। তাহলে কোন পার্টিকুলার হরমোনটা এজিং বা বার্ধক্যের জন্য রেসপন্সিবল, মানে বার্ধক্যের জন্য দায়ী?
আচ্ছা, অপশন এ বলছে সাইটোকাইনিন, অপশন বি বলছে অক্সিন, অপশন সি বলছে জিব্বারেলিন, অপশন ডি বলছে ইথিলিন। এই চারটে অপশন রয়েছে। তো তোমরা প্রত্যেকে যারা আজকে ক্লাসে আছো সবাই 1D আনসার করছো, একজন বলছো 1A, না 1D উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো, ইথিলিন হচ্ছে একটা গ্যাসিয়াস হরমোন, রাইট? আমরা যদি সাইটোকাইনিন, অক্সিন, জিব্বারেলিন, ইথিলিন সবকটা অপশনকে কনসিডার করি, তো এদের মধ্যে একটা বেসিক কমন ট্রেট হচ্ছে যে সবকটাই কিন্তু এক্সাম্পলস অফ ন্যাচারাল হরমোন, রাইট? তো যদি আমরা হরমোনকে ক্লাসিফাই করি বা হরমোনের ক্লাসিফিকেশন দেখি, তাহলে দেখব ন্যাচারাল হরমোন, আর্টিফিশিয়াল হরমোন, পস্টিউলেটেড হরমোন, এরকম বেশ কিছু ক্যাটাগরিজ রয়েছে, রাইট? সো এখানে আমরা যে চারটে অপশন দেখতে পাচ্ছি, দিস অল আর দ্য এক্সাম্পলস অফ ন্যাচারাল হরমোনস, কারেক্ট? তো সাইটোকাইনিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাংশন তোমরা জানো, যে এটা সাইটোকাইনিন তোমার স্টোম্যাটাল ওপেনিং এ হেল্প করে বা সেল ডিভিশনের সাথে টু সাম এক্সটেন্ট সাইটোকাইনিন অ্যাসোসিয়েটেড। অক্সিনও কিন্তু সেল ডিভিশনে হেল্প করে, বা অক্সিনের ফাংশন হচ্ছে হেল্পস ইন পার্থেনোকার্পি, রাইট? বা জিব্বারেলিন আমাদের বীজের যে সুপ্ত অবস্থা বা সিড ডরম্যান্সি সেটাকে ওভারকাম করতে হেল্প করে। এবং ইথিলিন কিন্তু একটা গ্যাসিয়াস হরমোন, বা ইথিলিনের ফর্মটাকে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে এক রকমের গ্যাসীয় হরমোন যেটা কিন্তু ফল পাকাতে সাহায্য করে। এই স্টেটমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ইথিলিন ইজ অ্যান এক্সাম্পল অফ গ্যাসিয়াস হরমোন which is responsible for what? Ripening of the fruits. ওকে, সো এখানে কোয়েশ্চেনটা একটু অফ বিট, বলছে রেসপন্সিবল ফর সেনেসেন্স মানে বার্ধক্যের জন্য দায়ী কে, বার্ধক্যকে ডেকে আনে কোন হরমোন, বা সেনেসেন্স বা এজিংটাকে অ্যাক্সিলারেট করে কোন হরমোন? আনসার হবে কিন্তু অ্যাজ পার দ্য অপশন ইথিলিন, ঠিক আছে? তার মানে একটা প্লান্টে সেনেসেন্স যদি খুব ফাস্ট আসে, দ্যাট মিনস প্রোডাক্টিভিটি উইল হ্যাম্পার, তাই তো? তো সেরকমই কিন্তু অ্যাক্টিভিটি করে হচ্ছে এই ইথিলিন, যেটার অ্যাক্টিভিটি বা অ্যাকশনটা এক্স্যাক্টলি অপোজিট টু সাইটোকাইনিন। সাইটোকাইনিন কিন্তু অ্যান্টি সেনেসেন্স হরমোন বা অ্যান্টি এজিং হরমোন, যেটা সেনেসেন্সকে মানে সেনেসেন্সকে ডেকে আনতে দেয় না বা সেনেসেন্সকে ডিলে করে, ডিলেইং সেনেসেন্স, ওকে? বাট এটা কিন্তু আমরা দেখি ইথিলিন সেনেসেন্সকে অ্যাক্সিলারেট করে বা সেনেসেন্সকে প্রমোট করে, রাইট? যদি এখানে অপশনে ইথিলিন ছাড়া এবিএ থাকতো, এবিএ হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, এই অ্যাবসিসিক অ্যাসিডের ফাংশনগুলো কিন্তু সব নেগেটিভ ফাংশন, মানে গ্রোথটাকে প্রিভেন্ট করে, প্লান্ট গ্রোথটা এক্সেসিভ অ্যাবসিসিক অ্যাসিড যদি প্রেজেন্ট থাকে গ্রোথটা হ্যাম্পার করে, ঠিক আছে? স্টান্টিং দেখতে পাই আমরা, বা ইভেন এটা কিন্তু রেসপন্সিবল ফর সেনেসেন্স অ্যাজ ওয়েল। যদি অপশনে আমি এবিএ পেতাম তাহলে এবিএ মাইট বি দ্য কারেক্ট আনসার, কিন্তু এখানে ইথিলিন আছে, ইথিলিন এবং এবিএ এই কনটেক্সটে কিন্তু সেম, মানে বোথ আর রেসপন্সিবল ফর সেনেসেন্স, বা both are responsible for accelerating senescence in plant body. Okay, so option D will be the correct answer. তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইথিলিন সম্পর্কে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স লেখা রয়েছে। ইথিলিন is regarded as a multifunctional phytohormone that regulates both growth and senescence. It inhibits, promotes or inhibits growth and senescence process depending on its concentration, পরিমাণ কতটা, টাইমিং অফ দ্য অ্যাপ্লিকেশন, কোন সময়তে এটাকে আমরা অ্যাপ্লাই করছি, অ্যান্ড সেটা কোন প্লান্ট স্পিসিস মানে উদ্ভিদ প্রজাতির ওপরেও কিন্তু এটা ডিপেন্ড করে যে ইথিলিনের ফাংশনটা কেমন হবে। ওকে, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2, which protein accumulation is associated with Alzheimer's? দেখো, অ্যালজাইমার্স হচ্ছে এমন একটা কগনিটিভ একটা ডিসঅর্ডার যেখানে আমরা দেখি যে ইন্টেলিজেন্স ল্যাক করে, লস অফ ইন্টেলেক্ট বা কগনিটিভ ডিক্লাইন হয়, নার্ভ সেলগুলো ড্যামেজ হতে শুরু করে, এবং আফটার আ সার্টেন এক্সটেন্ট দেখা যায় মানুষ সব কিছু ভুলে যায়। এটা মেইনলি একটা ডিজেনারেটিভ ডিজিজ। এই রোগটার কিন্তু সেই অর্থে কোনো কিওর নেই,
এবং এক্স্যাক্ট কজ অফ অ্যালজাইমার্স অর ডিমেনশিয়া ইজ নট নোন, যে অ্যাকচুয়াল রিজনটা কি, এবং এই ডিজিজটা হলে কিন্তু গ্র্যাজুয়ালি সে ডিটোরিয়েট করতে শুরু করে। দেয়ার ইজ নো কিউর অফ অ্যালজাইমার্স অর ডিমেনশিয়া। ওকে, সো এখানে কোয়েশ্চেন করেছে which protein accumulation is associated with Alzheimer's? Hemoglobin, insulin, amyloid beta, option D is collagen. একদমই তাই, আনসার ইজ amyloid beta, correct. তাহলে hemoglobin is a particular protein which is present in RBC of blood, right? এবং এর মেইন ফাংশন হচ্ছে to carry oxygen and carbon dioxide. Okay, when hemoglobin binds with carbon dioxide, it forms carbamino hemoglobin. Hemoglobin plus oxygen, oxyhemoglobin, এবং হেমোগ্লোবিন প্লাস কার্বন ডাই অক্সাইড ইজ কার্বামিনো হেমোগ্লোবিন। এটা কিন্তু WBCS মেইনস এর কোয়েশ্চেন, যে when hemoglobin binds with carbon dioxide it forms, এই পার্টিকুলার কম্পাউন্ডটার নাম হচ্ছে কার্বামিনো হেমোগ্লোবিন। ওকে, বাট হেমোগ্লোবিন শোজ হাইয়েস্ট অ্যাফিনিটি টুয়ার্ডস কার্বন মনোক্সাইড and forms carboxyhemoglobin. And forms carboxyhemoglobin. Okay, so this is very toxic or lethal for us, carboxyhemoglobin. Okay, so এখানে আমরা দেখতে পাচ্ছি হেমোগ্লোবিন অপশন বি তে রয়েছে ইনসুলিন। ইনসুলিন সিক্রেশন হয় ফ্রম দ্য বিটা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস। এর কাজ হচ্ছে ব্লাড সুগার লেভেলটাকে ডিক্রিজ করা। কোলাজেন, কোলাজেন ইজ most abundant structural protein of our body which is associated with blood clotting. ব্লাড ক্লটিং এর সাথে কিন্তু কোলাজেনের একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন রয়েছে। সো অ্যামাইলয়েড বিটা এই পার্টিকুলার প্রোটিনটার যদি ডিপোজিশন স্টার্ট হয় উইদিন দ্য নিউরনস, তো সেখানেই আমরা দেখতে পাই যে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো সমস্যা কিন্তু ডেভেলপ করতে পারে। ওকে, আচ্ছা, so Alzheimer's disease is thought to be caused by the abnormal buildup of proteins in and around brain cells. One of the proteins involved is called amyloid, deposits of which form plaques around the brain cell, and Alzheimer's disease is the most common type of dementia, যেটাকে আমরা একটা প্রগ্রেসিভ ডিজিজ বলি, কারণ একবার যদি মেমোরি লস হতে শুরু করে এটা কিন্তু গ্র্যাজুয়াল ডিটোরিয়েশন হয় এক্ষেত্রে, এবং আলটিমেট কনসিকুয়েন্স ইজ কগনিটিভ ডিক্লাইন। ওকে, তো এখানে আনসারটা আমরা পেলাম অপশন সি, অ্যামাইলয়েড বিটা। নেক্সট কোয়েশ্চেন, দ্য এজ এফেক্ট রেফার্স টু, এটা একটা এনভায়রনমেন্টাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য এজ এফেক্ট রেফার্স টু ডিক্রিজ ইন স্পিসিস ডাইভার্সিটি অ্যাট বাউন্ডারিজ, ইনক্রিজ ইন স্পিসিস ডাইভার্সিটি অ্যাট বাউন্ডারিজ, migration of the species, extinction of the species। কোনটা সঠিক উত্তর হবে বলো? আচ্ছা, ইনক্রিজ ইন স্পিসিস ডাইভার্সিটি অ্যাট বাউন্ডারিজ, একদম সঠিক, একদমই সঠিক। অর্থাৎ তোমরা একটা কনসেপ্ট আশা করি জানো, ইকোটোন।
ইকোটোন মিন্স দুটো পার্টিকুলার, যদি আমরা দেখি ইকোসিস্টেম একটা জায়গাতে ওভারল্যাপ করে, দিস টেনশন এরিয়া ইজ কল্ড ইকোটোন। ঠিক আছে, সাপোজ এ অ্যান্ড বি, এতে বেশ কিছু স্পিসিস রয়েছে যেগুলোকে আমরা নেটিভ স্পিসিস বলতে পারি, বিতে বেশ কিছু স্পিসিস রয়েছে যেগুলোকে আমরা নেটিভ স্পিসিস অফ বি বলতে পারি। বাট দেখা যায় অদ্ভুতভাবে যে এদের যে ওভারল্যাপিং জোনটা রয়েছে, মানে যে পার্টিকুলার এরিয়াতে এরা এসে ওভারল্যাপ করছে, দুটো পার্টিকুলার ইকোসিস্টেম ঠিক যেখানটা ওভারল্যাপ করছে, সেই ওভারল্যাপিং জোনে আমরা কিন্তু ম্যাক্সিমাম ডাইভার্সিটি অফ স্পিসিস লক্ষ্য করি, মানে ম্যাক্সিমাম ভ্যারিয়েশনস এখানে দেখা যায়। অরিজিনালি এখানে যে দুটো স্পিসিস ছিল বা এই দুটো এরিয়ার যে নেটিভ স্পিসিস তারা তো ডমিনেট করছেই, অ্যাপার্ট ফ্রম দিস এখানে কিছু আমরা নিউ ভ্যারিয়েশন অফ স্পিসিস দেখতে পাই। তাহলে এই যে হাই ভ্যারিয়েশন অফ স্পিসিস এটাকেই বলা হচ্ছে কি এজ এফেক্ট। ঠিক আছে, এটার একটা ড্রব্যাক কি, হাই ভ্যারিয়েশন দেখতে পাই, ইট ইজ এ গুড অ্যাসপেক্ট, বাট এখানে আমরা কিছু ইনভেসিভ স্পিসিসও দেখতে পাই। যে ইনভেসিভ স্পিসিসগুলো খুব বেশি রকম যদি ডমিনেটিং হয়ে যায় তাহলে কিন্তু এক্সিস্টিং স্পিসিসগুলোকে হার্ম করতে পারে। সো এজ এফেক্ট রেফার্স টু ইনক্রিজ ইন স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি কথাটার মানে হচ্ছে কি ভ্যারিয়েশন অফ স্পিসিস, প্রজাতি বৈচিত্র্য। ওকে, ইনক্রিজ ইন স্পিসিস ডাইভার্সিটি অ্যাট বাউন্ডারিজ। স্পিসিস ডাইভার্সিটি কথার মানে কি ভ্যারিয়েশন অফ স্পিসিস। তাহলে এই পার্টিকুলার বাউন্ডারিতে বা ট্রানজিশন জোনটাতে আমরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ স্পিসিস দেখতে পাই, বা মোস্ট অফ দ্য নিউ স্পিসিস কিন্তু এইখানটাতে থাকে। সো একে আমরা বলি হচ্ছে এজ এফেক্ট। তাহলে এজ এফেক্ট ইজ দ্য টেন্ডেন্সি অফ ইকোলজিক্যাল কমিউনিটিস at the boundary of two habitats to have a great diversity and biological activity than the communities within each habitat. তাহলে এখানে যে ধরনের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস হয় দুটো ডিফারেন্ট ইকোসিস্টেমে, কিন্তু এই ওভারল্যাপিং জোনটাতে কিন্তু এই ভ্যারিয়েশন অফ স্পিসিস যেরকম ম্যাক্সিমাম হয়, অ্যাট দ্য সেম টাইম মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস আর অলসো পারফর্মড হিয়ার। ঠিক আছে, সো এটাকে আমরা বলি হচ্ছে এজ এফেক্ট, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। অপশন বি উইল বি দ্য রাইট আনসার। আচ্ছা, দ্য এলাইজার টেস্ট ইজ কমনলি ইউজড টু ডিটেক্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট, এলাইজার টেস্ট। এই টেস্ট আমরা কি কারণে পারফর্ম করি সেটা জানতে চেয়েছে। টু ডিটেক্ট ব্যাকটেরিয়া, ফাঙ্গি, HIV AIDS infection. Option D is protozoa. বলো, what is the full form of ELISA? ELISAর full form হচ্ছে enzyme linked immunosorbent assay. This is the detection test of HIV. Detection test of HIV. Clear? So HIV এর অ্যান্টিজেন নিয়ে কোনো একজন সাসপিশিয়াস কোনো ইন্ডিভিজুয়াল যাকে এক্সপেক্ট করা হচ্ছে বা প্রেডিক্ট করা হচ্ছে HIV পজিটিভ, সো HIV পজিটিভ যদি সে হয়, দ্যাট মিনস তার বডিতে HIV ইনফেকশন রয়েছে, HIV ইনফেকশন পারসিস্ট করছে, HIV অ্যান্টিজেন রয়েছে, সো তার এগেনস্টে ডেফিনেটলি বডি অ্যান্টিবডি প্রডিউস করছে। তো আমি যদি বাইরের কোনো একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টে কিছু অ্যান্টিজেন নিই, তো ডেফিনেটলি কিন্তু পেশেন্টের ব্লাডে থাকা যে এক্সিস্টিং অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটা ইমিডিয়েটলি কিন্তু ওই অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে একটা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ একটা আউটপুট কিন্তু ডেভেলপ করবে। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ পারফর্মিং ELISA টেস্ট, রাইট?
বাট দিস ইজ দ্য ফান্ডামেন্টাল স্ক্রিনিং টেস্ট টু ডিটেক্ট এইচআইভি ইনফেকশন। যদি আমরা এটাকে আরেকটু কনফার্ম করতে চাই সেক্ষেত্রে আরেকটা টেস্ট রয়েছে, কনফার্মেটরি টেস্ট অফ এইচআইভি, যাকে আমরা বলি ওয়েস্টার্ন ব্লট। ওকে, confirmatory test of HIV infection is western blot. ওকে, সো এটা অপশন সি হবে। তো enzyme linked immunosorbent assay is a plate based highly sensitive lab technique used to detect and quantify antibodies, proteins, hormones etc. ঠিক আছে, সো এইচআইভির ক্ষেত্রে আমরা জানি যে এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এবং এই পার্টিকুলার ভাইরাসটা ইটসেলফ একটা আরএনএ ভাইরাস। এর জেনেটিক মেটেরিয়াল যদি দেখো দ্যাট ইজ সিঙ্গল স্ট্র্যান্ডেড এমআরএনএ। এইচআইভি ভাইরাস ইজ কল্ড রেট্রোভাইরাস বিকজ এর মধ্যে আমরা জানি রিভার্স ট্রান্সক্রিপ্টেস বলে একটা এনজাইম রয়েছে। যখন এইচআইভি কোনো একটা হোস্টে ইনভেট করে তখন সেই হোস্ট বডির অ্যাকচুয়াল যে জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ ডিএনএ, সেই ডিএনএতে কনভার্ট করে নিজের এমআরএনএকে উইথ দ্য হেল্প অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এটা এইচআইভির একটা কমব্যাট স্ট্র্যাটেজি টু হাইড ইটসেলফ, যাতে করে এইচআইভিকে কোনোভাবেই আমার বডির ইমিউন সিস্টেম আলাদা করে রেকগনাইজ না করতে পারে। ওকে, এবং এইচআইভি ইনফেকশন হলে আমাদের ইমিউনিটির যে পার্টটা সব থেকে বেশি কম্প্রোমাইজড হয় সেটা হচ্ছে হেল্পার টি সেল ড্যামেজ হয়ে যায়, destruction, massive destruction of helper T cell which ultimately leads to a বলতে পারো compromised individual, কারণ এতে করে কিন্তু ইমিউনিটি অনেকটাই হ্যাম্পার করে। সো এখানে অপশন সিটা আমরা কারেক্ট আনসার পেলাম। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাফরেস্টেশন বা বৃক্ষরোপণ, কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ। আমরা জানি যে এই কার্বন কতটা ডেট্রিমেন্টাল, বা কার্বন যদি খুব বেশি রকমভাবে খুব বেশিক্ষণ ধরে বা বেশি সময় ধরে আমাদের এনভায়রনমেন্টে পারসিস্ট করে তাহলে লং টার্ম ইম্প্যাক্ট কি হতে পারে, উই অল নো। দ্যাট ইজ ওয়াই উই আর শিফটিং টুয়ার্ডস দ্য রিনিউয়েবল রিসোর্সেস অফ এনার্জি। নন রিনিউয়েবল রিসোর্সেস অফ এনার্জি লাইক কোল, পেট্রোলিয়াম এগুলো ব্যান করে আমরা কিন্তু উই আর শিফটিং টুয়ার্ডস রিনিউয়েবল রিসোর্সেস অফ এনার্জি বিকজ দে আর সো কল্ড দ্য সোর্সেস অফ ক্লিন এনার্জি, রাইট। তো এখানে বলেছে অ্যাফরেস্টেশন, কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ, রিনিউয়েবল এনার্জি, which of the above help to mitigate climate change? তাহলে ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করার জন্য আমরা কোন স্ট্র্যাটেজিটা এখানে অ্যাডপ্ট করতে পারি বা কোন স্ট্র্যাটেজিটা এক্ষেত্রে হেল্পফুল হতে পারে? অপশন এ বলছে 1 only, অপশন বি বলছে 1 and 2 only, অপশন সি বলছে 2 and 3 only, অপশন ডি বলছে 1, 2 and 3 only. Which will be the correct answer here? বলো। অপশন ডি বলছো, কারেক্ট, একদম ঠিক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, একদম ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা ইজ রেগুলেটেড বাই। এই স্টোমাটা হচ্ছে ট্রান্সপিরেটিং অর্গান অফ প্লান্টস। Transpirating organ of plants, মানে উইথ দ্য হেল্প অফ স্টোমাটা প্লান্ট কি করছে না, প্লান্ট তার এক্সেসিভ যে ওয়াটারটা সেই ওয়াটারটাকে এলিমিনেট করছে ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, রাইট। ওয়াটারটাকে এলিমিনেট করছে ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, অ্যালং উইথ স্টোমাটার সাহায্যে প্লান্ট কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জও করে, দ্যাট উই অল নো, রাইট। সো বলছে যে স্টোমাটা কখন খুলবে আর কখন বন্ধ হবে, দ্যাট ইজ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা।
একে যদি আমরা একটা এক্সপ্রেশনে সাবস্টিটিউট করতে চাই, ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা মিন্স রেগুলেশন অফ স্টোমাটা। তাহলে স্টোমাটার যে স্ট্রিক্ট রেগুলেশন, যে স্টোমাটাল পোর ওপেনিং অ্যান্ড স্টোমাটাল পোর ক্লোজিং, এই পার্টটাকে ডিল করে নিচের কোন সেলটা? জাইলেম সেল, গার্ড সেল, ফ্লোয়েম সেল, এপিডার্মাল সেলস। সবাই ঠিক উত্তর দিয়েছো, গার্ড সেল। গার্ড সেলটা যদি কোনোভাবে টার্জিড হয়ে যায়, টার্জিড গার্ড সেল ইন্ডিকেটস opening of stomata, and flaccid guard cell যদি shrink করে চুপসে যায়, flaccid guard cell refers closing of stomata, right? তাহলে এই গার্ড সেলটাই ডিটারমাইন করে স্টোমাটা ওপেন হবে কি ক্লোজ হবে। সো গার্ড সেল ইজ রেসপন্সিবল ফর দ্য স্টোমাটাল রেগুলেশন। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। চলো, প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো। কোয়েশ্চেন নাম্বার 7, বলো। হ্যাঁ, potassium ion plays a major role. Very good. K plus ion. Very good. বলো, the placenta or umbilical cord in humans is responsible for. প্লাসেন্টা মানে মায়ের সাথে সন্তানের যে কানেক্টিং যে লিঙ্কটা বা মায়ের সাথে সন্তানের যে যোগসূত্র, তাকে আমরা প্লাসেন্টা বলি, তাই তো? প্লাসেন্টার বাংলা হচ্ছে অমরা, কারেক্ট? সো বলছে the placenta in humans is responsible for production of eggs. eggs মানে এখানে ওভামস, রাইট? ওভামস। এই eggs বা ওভামস এটা হচ্ছে ফিমেল গ্যামেট, রাইট? ফিমেল গ্যামেট। and gamete is the unit of sexual reproduction, and ovum is large plus non-motile, and human ovum is alisethal. Alisethal means without egg yolk, রাইট? কত কিছু জানতে পারলে দেখো। আরেকটা জিনিস জেনে নাও, ফরমেশন অফ ওভাম বা প্রসেস অফ ওভাম ফরমেশন ইজ কল্ড oogenesis, which is a part of gametogenesis. Which is a part of gametogenesis. Question number B, option B বলছো তোমরা রাইট আনসার। এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস এন্ড গ্যাসেস বিটুইন মাদার এন্ড ফিটাস, একদমই তাই। মায়ের থেকে সন্তানের কাছে সমস্ত রকম নিউট্রিয়েন্টস, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, এই জন্য মায়ের নারিশমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং দ্য টাইম অফ জেস্টেশন, তাই না? মা যদি ম্যালনারিশড হয় বা মায়ের শরীরে যদি ক্রিটিক্যাল এলিমেন্টসগুলো ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু দ্য ইভেনচুয়াল কনসিকুয়েন্সিস ম্যালনারিশমেন্ট অফ দ্য ফিটাস। সো মায়ের থেকে সন্তানের মধ্যে যে পার্টিকুলার এলিমেন্টগুলো, ক্রিটিক্যাল এলিমেন্টগুলো পাস অন হয়, সেটা কিন্তু থ্রু দ্য প্লাসেন্টা। ওকে? এবং ওয়েস্ট ম্যাটারগুলো কিন্তু ফিটাসের যে ফিটাল ওয়েস্ট ম্যাটার, সেটাও কিন্তু থ্রু প্লাসেন্টা মায়ের কাছে রিসিভড হয়। তো এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস এন্ড গ্যাসেস বিটুইন মাদার এন্ড ফিটাস, দিস ইজ দ্য রাইট আনসার। অপশন ডি বলছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক। ফার্টিলাইজেশন টেকস প্লেস at the ampulla region of
ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের কোন অংশে ফার্টিলাইজেশন হয়? এটা কোয়েশ্চেন আসে পরীক্ষায়, এটা কোয়েশ্চেন আসে পরীক্ষায়। ফ্যালোপিয়ান টিউবের কোন অংশে ফার্টিলাইজেশন হয়? দ্যাট ইজ অ্যাম্পিউলা। হ্যাঁ, প্লাসেন্টা, এইচসিজি। এইচসিজি মিন্স হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, যে বলেছো একদমই ঠিক বলেছো। It is a particular hormone called pregnancy determining hormone. Okay? After fertilization যখন ব্লাস্টোসিস্ট ইউটেরাসের ওয়ালে এন্ডোমেট্রিয়ামে এসে ইমপ্লান্টেড হয়, তখন পার্টিকুলারলি যে হরমোনটার ডমিনেন্স আমার শরীরে তৈরি হয়, দ্যাট ইজ কল্ড হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। ওকে, এই মুহূর্তে এইচসিজির পরিমাণ যদি বাড়ে, তো সেই মুহূর্তে যদি প্রেককালার কিট যেগুলো অ্যাভেলেবল সেই টেস্ট করা হয়, তাহলে ইট সিমস পজিটিভ। ওকে, সো এইচসিজি সোর্স হচ্ছে প্লাসেন্টা। ভেরি গুড, যে বলেছো, ভেরি গুড। এইচসিজি সোর্স হচ্ছে প্লাসেন্টা। চলো নেক্সট কোয়েশ্চেন। The physical expression of a gene is called, physical expression of a gene is called genotype, phenotype, allele, mutation. কোনটা রাইট আনসার বলো? The physical expression of a gene is called genotype, phenotype, allele and mutation. একদমই তাই, রাইট আনসার ইজ ফেনোটাইপ। বেসিক্যালি ফেনোটাইপ হচ্ছে একটা জিনের এক্সপ্রেশন যেটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, ভিজুয়ালাইজড ক্যারেক্টার। সাপোজ একটা কোনো ইন্ডিভিজুয়াল, সে তার হাইট টল না ডোয়ার্ফ, সেটা আমরা ভিজুয়ালি দেখে ইন্টারপ্রেট করতে পারি। তার মানে ওটা হচ্ছে ভিজুয়ালাইজড একটা এক্সপ্রেশন, যেটা আমাদের চোখে দৃশ্যমান, মানে আমরা দেখে বুঝতে পারছি। সেই ভিজুয়ালাইজেশনের দ্বারা যদি আমরা বুঝতে পারি কোনো ক্যারেক্টারের এক্সপ্রেশনকে, দ্যাট ইজ কল্ড ফেনোটাইপ। ওকে, an organism's phenotype is an observable characteristic while genotype is its specific genetic information. যদি সেই পার্টিকুলার জেনেটিক এক্সপ্রেশনটা যেটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি, তার ব্যাকড্রপে এসে যদি আমরা জেনেটিক অ্যানালাইসিস করি ফর দ্য এক্সপ্রেশন, সেই জেনেটিক অ্যানালাইসিস করার জন্য যে পার্টিকুলার তোমার জেনেটিক ইনফরমেশন রয়েছে, দ্যাট ইজ কল্ড জেনোটাইপ। Genotype is its specific genetic information. Mendel's experiment of observing the characteristics of true breeding pea plant led him to discover its appearance or phenotypes and developed genotypes for those traits. ঠিক আছে, সো অ্যালিল হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ জিন, তাকে আমরা অ্যালিল বলি। অ্যালিল মিন্স হচ্ছে অল্টারনেটিভ form of gene is called allele. আর what is mutation? Mutation means পরিব্যক্তি, বাংলায় বলা হয় sudden change in genetic material. জিনের আকস্মিক পরিবর্তনকে আমরা বলি হচ্ছে মিউটেশন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন হুগো দ্য ভ্রিস। ওকে, মাথায় রাখবে। সো ফিজিক্যাল এক্সপ্রেশন অফ আ জিন, এটা হচ্ছে কিন্তু তোমার ফেনোটাইপ। ওকে, সো আমরা মোনোহাইব্রিড ক্রসে ফেনোটাইপিক রেশিও কি পাই? 3:1। মেন্ডেলের জেনোটাইপিক রেশিও পাই 1:2:1। দ্যাট মিনস আমরা তিনটেকেই টল দেখতে পাই। যদি আমরা টল আর ডোয়ার্ফের মধ্যে মেটিং করি, তাহলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে যেটা আসে, দ্যাট ইজ তিনটেই টল আর একটা ডোয়ার্ফ। হতে পারে সেটা পিওর টল বা হাইব্রিড টল, বাট অ্যাট আ গ্লান্স আমাদের সবকটাই টল ভিজুয়ালাইজ করতে পারি। সো দ্যাট 3:1 ইজ দ্য রাইট আনসার। টলের যদি আমরা ফার্দার সেগ্রিগেশন করি, তাহলে 1 ইজ পিওর টল, 2 ইজ হাইব্রিড টল। সো ইট ইজ দ্য জেনোটাইপিক রেশিও।
ডিটেলড অ্যানালাইসিস যদি দরকার হয়, দ্যাট ইজ জেনোটাইপিক রেশিও। আর অ্যাট আ গ্লান্স কোনো একটা ক্যারেক্টার দেখে যদি আমরা ইন্টারপ্রেট করতে পারি, ভিজুয়ালাইজড এক্সপ্রেশন হয়, দ্যাট ইজ ফেনোটাইপিক ক্যারেক্টার। Which one of the following is a polymorphic species? Garden lizard, spider, gorilla, ant. বলো কি হবে? একটা পার্টিকুলার এন্টিটির যদি মাল্টিপল ফর্ম থাকে, মাল্টিপল ফর্মে যদি সেটা এক্সিস্ট করে, তখন তাকে আমরা বলবো পলিমরফিজম। পলি মানে মাল্টি, মেনি, তাই তো? আচ্ছা, তো এখানে দেখো রাইট অ্যান্সারটা কি হবে? গার্ডেন লিজার্ড। Garden lizards are one group in which color polymorphism has evolved independently multiple times and has been well characterized in numerous species, both within and among the different families. তাই তো? তাহলে গার্ডেন লিজার্ডকে কিন্তু আমরা ডিফারেন্ট ফর্মে এক্সিস্ট করতে দেখি, মাল্টিপল ফর্মে এক্সিস্ট করতে দেখি। একটা সিঙ্গল স্পিসিস যদি মাল্টিপল ফর্মে এক্সিস্ট করে, দ্যাট ইজ কল্ড পলিমরফিক স্পিসিস। তো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। Gram staining is used to detect viruses, differentiate bacteria into gram positive and gram negative, measure pH, count blood cells. Gram negative, gram positive ছবি দেখতে পাচ্ছি আমরা, বলো। দেখো গ্রাম হচ্ছে ক্রিশ্চিয়ান গ্রাম বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। তিনি ব্যাকটেরিয়াকে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দেয়ার সেল ওয়াল, ব্যাকটেরিয়াকে ডিস্টিংগুইশ করার জন্য একরকম কালার টেকনিক ডিসকভার করেন। ঠিক আছে, তো ব্যাকটেরিয়াকে কালার করার যে মেথড, সেটা অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান গ্রাম, সেই প্রসেসটাকে বলা হয় গ্রাম স্টেনিং। ওকে, তো ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য সেল ওয়াল বা টাইপ অফ দ্য সেল ওয়াল, ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়। ওয়ান ইজ গ্রাম পজিটিভ, অ্যানাদার ইজ গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে পার্টিকুলার কালার রিটেনশন করে, সেই কালারটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। এবং ক্রিস্টাল ভায়োলেটের কালার যদি দেখি আমরা অ্যাট আ গ্লান্স, দেখে বুঝতে পারছো ভায়োলেট কালার। ক্রিস্টাল ভায়োলেট স্টেইন যদি অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তোমার ভায়োলেট কালার রিটেন করে। আর যদি স্যাফরানিন অ্যাড করা হয়, ডিসপাইট অ্যাডিং ক্রিস্টাল ভায়োলেট, যদি স্যাফরানিন কাউন্টার স্টেইন অ্যাপ্লাই করার পর যদি আমরা দেখি যে কিছু গ্রুপ অফ ব্যাকটেরিয়াস তারা পিঙ্ক কালার শো করছে বা পিঙ্ক কালার হয়ে গেছে তাদের, সো দে আর কল্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো একদমই তাই, একদমই তাই। তো এখানে আনসারটা হবে ডিফারেন্সিয়েট ব্যাকটেরিয়া ইনটু গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ। ক্রিশ্চিয়ান গ্রামের নাম অনুসারে এই টেকনিকটাকে আমরা বলি গ্রাম স্টেনিং। ওকে, so option B will be the correct answer. চলো next, a plant virus causing disease of the vegetables: tobacco mosaic virus, cauliflower mosaic virus, adenovirus, none of the above. দেখো প্লান্ট ভাইরাসগুলো মূলত কিন্তু জেনেটিক মেটেরিয়াল হচ্ছে এদের আরএনএ। মাথায় রাখবে, জেনেটিক মেটেরিয়াল ইজ সিঙ্গল স্ট্র্যান্ডেড mRNA. ওকে, বাট দ্য এক্সেপশন ইজ CMV, যেখানে আমরা দেখি দো ইট ইজ আ প্লান্ট ভাইরাস, স্টিল ইট পোজেস DNA as a genetic material. Okay, DNA as a genetic material. তো যে পার্টিকুলার প্লান্ট ভাইরাসটা ভেজিটেবলস এর মধ্যে বা প্লান্টের মধ্যে ডিজিজ কজ করে,
সেই ভাইরাসটার এক্সাম্পল কি? কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস বা সিএমভি। ঠিক আছে, ডিস্টরশনস দেখা যায় এবং যে পার্টিকুলার ভেজিটেবলসের মধ্যে বা যে পার্টিকুলার টাইপ অফ ক্রপকে এফেক্ট করে তাদের মধ্যে কিন্তু আমরা একটা সিভিয়ার টাইপ অফ ইনফেকশন দেখতে পাই এবং সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে সিএমভি। ঠিক আছে, অপশন বি। Which enzyme joins DNA fragments together? এটা বায়োটেকনোলজির একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টারটা WBCS এ খুব বেশি রকম ভাবে কিন্তু এখন কোয়েশ্চেন দেওয়ার জন্য ইউজ করছে। দেখো এখানে রেস্ট্রিকশন এনজাইম, ডিএনএ লাইগেজ, হেলিকেজ, পলিমারেজ সবকটাই কিন্তু এনজাইমের এক্সাম্পল, রাইট? রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন, এটাকে বলা ভালো ছিল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস মানে যে পার্টিকুলার এনজাইমটা ডিএনএ স্ট্র্যান্ডের মাঝ বরাবর ডিএনএ স্ট্র্যান্ডটাকে লিক করে বা ব্রেক করে। ওকে, তো এন্ডো মিন্স উইদিন, সো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস মানে কোনো একটা পার্টিকুলার এনজাইম যেটা স্পেসিফিক্যালি কোনো একটা পার্টিকুলার সেগমেন্টকেই কাট করে, কোনো একটা পার্টিকুলার সেগমেন্টের জন্য যে ভীষণ রকম স্পেসিফিক, সেই স্পেসিফিক সেগমেন্ট ছাড়া অন্য কোনো ডিএনএ ফ্র্যাগমেন্ট বা অন্য কোনো ডিএনএ সেগমেন্টকে কাট করে না, সেরকম একটা এনজাইম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। একে আমরা বলি মলিকিউলার সিজার, আণবিক কাঁচি। ডিএনএ লাইগেজের কাজ হচ্ছে কি? জয়নিং অফ ডিএনএ স্ট্র্যান্ডস, যেটাকে আমরা বলি আণবিক আঠা বা মলিকিউলার গ্লু। নেক্সট ইজ হেলিকেজ, ফোর্থ অপশন হচ্ছে পলিমারেজ। রাইট অ্যান্সার কি হবে বলো? জয়েন ডিএনএ ফ্র্যাগমেন্টস টুগেদার বলেছে। 12টা সি মোটেই হবে না, 12টা বি উইল বি দ্য কারেক্ট আনসার, ডিএনএ লাইগেজ। অর্থাৎ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে স্ট্র্যান্ড ব্রেকিং হয়েছে, তারপর বাই ইউজিং লাইগেজ সেটাকে লাইগেশন করা হয়েছে। ফাইনালি দুটো ডিফারেন্ট স্ট্র্যান্ড আফটার কাটিং যখন দুটোকে লাইগেট করা হলো তখন একটা রিকম্বিনেন্ট ডিএনএ আমরা তৈরি করতে পারলাম, যেখানে কিন্তু পিউরিটি অফ স্ট্র্যান্ডস থাকলো না, দুটো স্ট্র্যান্ডকে আমরা মার্জ করি একটা নতুন ডিএনএ পেলাম, দ্যাট ইজ কল্ড রিকম্বিনেন্ট ডিএনএ। এটা বায়োটেকনোলজির বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা ডিএনএ লাইগেজ এই ধরনের এনজাইমগুলোকে ইউজ হতে দেখি। ঠিক আছে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 13 বলছে which part of the brain regulates body temperature and hunger? Cerebellum, medulla, hypothalamus, thalamus? বলো কি হবে? Which part of the brain regulates body temperature and hunger? ব্রেনের কোন পার্টটা আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করে? এটার আনসার কি হবে? আনসার হবে 13C, হাইপোথ্যালামাস। ভেরি গুড। ঠিক আছে, যেহেতু টেম্পারেচার মেনটেনেন্সে হাইপোথ্যালামাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সো দ্যাট আমরা হাইপোথ্যালামাসকে বলি থার্মোস্ট্যাট অফ আওয়ার বডি। এবং হাইপোথ্যালামাসের এন্ডোক্রাইন ফাংশনের জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, বিকজ ইট কন্ট্রোলস দ্য সিক্রেশন অফ পিটুইটারি গ্ল্যান্ড। আরেকটা বলা হয় সুপ্রিম কমান্ডার। ওকে, সুপ্রিম কমান্ডার। তাহলে হাইপোথ্যালামাস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আওয়ার ব্রেন which controls the body temperature. Okay, so option C will be the right answer. Question number 14. Which type of muscle is involuntary and striated? Involuntary মানে those muscle which could not be
able to perform their functions without our consent, ঠিক আছে, উইদাউট আওয়ার কনসেন্ট বা আমাদের কনসেন্ট ছাড়া যে মাসেলগুলো কাজ করতে পারে না সেগুলোকে আমরা ভলেন্টারি মাসেল বলি। ইনভলেন্টারি মাসেল মানে কিন্তু যেগুলো বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, যে মাসেলগুলো বিয়ন্ড আওয়ার কন্ট্রোল অ্যাক্টিভিটি করে, যে মাসেলের অ্যাক্টিভিটিগুলো কোনোভাবেই কিন্তু আমাদের কন্ট্রোলে নেই, দে আর কল্ড ইনভলেন্টারি মাসেল বা অনৈচ্ছিক পেশি। এবং স্ট্রায়াটেড মানে হচ্ছে হ্যাভিং স্ট্রাইশনস, যে পেশির কলার গায়ে আমরা অসংখ্য ডোরাকাটা দাগ দেখতে পাই তাকে বলা হয় স্ট্রায়াটেড মাসেল। নর্মালি ইনভলেন্টারি মাসেলগুলো নন স্ট্রায়াটেড বা স্মুথ হয়, ওকে। স্ট্রায়াটেড মাসেলগুলো জেনারেলি তোমার যেগুলোকে আমরা সো কল্ড স্ট্রায়াটেড মাসেল বলি সেগুলো ভলেন্টারি মাসেল হয়, মানে ভলেন্টারি স্ট্রায়াটেড আর ইনভলেন্টারি স্মুথ, এটা হচ্ছে খুব ফিক্সড একটা কম্বিনেশন। কিন্তু এখানে একটাই আমরা এক্সেপশন পাই, ব্যতিক্রম পাই, সেটা কোন মাসেল? কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, ভলেন্টারি মাসেল। কি হবে বলো কারেক্ট আনসার? 14C, একদমই তাই। কার্ডিয়াক মাসেল হচ্ছে স্ট্রায়াটেড ইনভলেন্টারি মাসেল, মানে এই পার্টিকুলার মাসেলটাকে আমরা ডেফিনেটলি নিজেদের কন্ট্রোলে ইউজ করতে পারি না, ডেফিনেটলি এটা ইনভলেন্টারি ইন নেচার। বাট যদি এটা স্ট্রাকচারটা আমরা দেখি তাহলে দেখব দিস মাসেলস আর স্ট্রায়াটেড অ্যাজ ওয়েল। এবং কার্ডিয়াক মাসেলস নেভার গেট ফ্যাটিগড, তোমরা জানো কখনো ক্লান্তি কার্ডিয়াক মাসেলে আসে না। তার কারণটা কি? ডিউ টু দ্য প্রেজেন্স অফ নিউমেরাস নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া, প্রচুর সংখ্যক মাইটোকন্ড্রিয়া রয়েছে, এবং প্রেজেন্স অফ ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা কিনা ল্যাকটিক অ্যাসিডকে এলিমিনেট করতে হেল্প করে। দ্য ল্যাকটিক অ্যাসিড ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর মাসেল ফ্যাটিগ, তোমরা জানো, ক্লিয়ার? সো এটা কিন্তু এই ধরনের মাসেলের একটা কাইন্ড অফ ইউনিক ফিচার যেটা কিন্তু অন্য মাসেলে থাকে না, ওকে। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার। Question number 15, which of the following is not a function of blood? নিচের কোনটি রক্তের কাজ নয়? ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, অবভিয়াসলি ব্লাডের কাজ, কারণ হেমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টেশন করা। ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, ডেফিনেটলি এটা ব্লাডের কাজ, কারণ আমরা যে খাবার খাই সেই পুষ্টি উপাদান বা সেই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু উইথ দ্য হেল্প অফ ব্লাড সেলের প্রোটোপ্লাজমে গিয়ে পৌঁছয়। রিমুভাল অফ ওয়েস্ট, এটাও কিন্তু ডেফিনেটলি ব্লাডের কাজ, কারণ এক্সক্রিটরি ওয়েস্টগুলো থ্রু ব্লাড আমাদের বডি থেকে এলিমিনেট হয়। প্রোডাকশন অফ হরমোনস, দিস উইল বি দ্য কারেক্ট আনসার, বিকজ হরমোন প্রোডাকশনটা যে পার্টিকুলার গ্ল্যান্ডের কাজ তাকে বলা হয় কি? তাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, ওকে। বাট ব্লাড ইজ দ্য ট্রান্সপোর্টেশন মিডিয়াম অফ হরমোন, মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে তো ফাইনালি হরমোনের সিক্রেশন হচ্ছে, আফটার সিক্রেশন সেই হরমোনটা গিয়ে ব্লাডের মধ্যে স্পেসিফিক রিসেপ্টরকে খুঁজতে থাকে, যেই স্পেসিফিক রিসেপ্টর পায় হরমোন কিন্তু ইমিডিয়েটলি বাইন্ড করে যায় উইথ দ্যাট স্পেসিফিক রিসেপ্টর অ্যান্ড আলটিমেটলি কিন্তু তার টার্গেট ডেস্টিনেশনে রিচ করে। দ্য ট্রান্সপোর্টেশন মিডিয়াম অফ হরমোন, মানে যে মিডিয়ামটার সাহায্যে হরমোনটা ট্রান্সপোর্টেড হতে পারে ফ্রম দ্য অরিজিন টু টার্গেট, দ্যাট ইজ ব্লাড, ঠিক আছে। সো অপশন ডি হিয়ার ইজ দ্য রাইট আনসার। Last question, which immunoglobulin is the most abundant in human blood? বলো কি হবে? 16 একদমই তাই, আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন। আইজি স্ট্যান্ডস ফর ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। সো ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে একটা ইম্পর্টেন্ট, মানে 5 types of immunoglobulins are there in our body: A, E, G, M, D,
তো সব থেকে বেশি অলমোস্ট 80% যে পার্টিকুলার অ্যান্টিবডিটা আমাদের বডিতে থাকে দ্যাট ইজ আইজিজি। ওকে, সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট বলতে পারো হচ্ছে যে এই আইজিএ, তারপর আইজিএম, সেকেন্ড বা থার্ড মোস্ট যেগুলো রয়েছে। কিন্তু সব থেকে কম যেটা আমরা পাই দ্যাট ইজ আইজিডি। ওকে, এবং আইজি এর একটা স্পেশালিটি হচ্ছে এটাকে আমরা সেক্রেটারি অ্যান্টিবডি বলি, কারণ মায়ের দুধ থেকে সন্তান প্রাইমারিলি যে ইমিউনিটি পায় সেই ইমিউনিটির জন্য রেসপন্সিবল হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ। মানে মায়ের দুধের যেহেতু ল্যাকটেশন ফেজে মা যখন সন্তানকে দুগ্ধ পান করান, তো সেই সময় সন্তান মায়ের শরীর থেকে যে অ্যান্টিবডিটা পায় দ্যাট ইজ ইমিউনোগ্লোবিউলিন এ। এবং আইজি ইজ রেসপন্সিবল ফর ডিটারমিনেশন অফ অ্যালার্জি। তোমরা জানো আইজিএম হচ্ছে পেন্টামেরিক স্ট্রাকচার, লার্জেস্ট অ্যান্টিবডি হচ্ছে আইজিএম। ঠিক আছে, মোস্ট অ্যাবান্ডেন্ট ইজ আইজিজি, লিস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে আইজিডি। ওকে, চলো তাহলে আজকে এটুকুই থাকলো। ঠিক আছে, দ্যাট ইজ অল ফর টুডে। তো আজকে আমরা 16টা কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। নেক্সট ক্লাসে নেক্সট দিনটা একটুখানি ফলো করো, কবে আবার ক্লাস রয়েছে সেদিনকেও আমরা মিক্সড ব্যাগ এমসিকিউ প্র্যাকটিস করব। এবং সকলে আজ যেরকমভাবে পার্টিসিপেট করলে ঠিক সেরকম পার্টিসিপেশনই চাই। আর এই চ্যানেলে তোমরা আরও বেশি করে যুক্ত হও, বিভিন্ন সাবজেক্টের ক্লাস করো, কারণ প্রিলিমস কিন্তু খুব একটা বেশি বাকি নেই এবং আমাদের ক্লাসগুলো মূলত আমরা প্রিলিমসকে ফোকাস করেই কিন্তু করব। ঠিক আছে, সো দ্যাট ইজ অল ফর টুডে। চলো নেক্সট দিন দেখা হবে।